যারা যারা জয়েন করেছেন আসসালামু আলাইকুম সবাইকে। একটু জানান আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। একটা টাইটেল দিয়েছি আজকে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে একজন একটা পোস্ট দিয়েছে, সেটা হলো ইলিশ একমাত্র পলিটিক্যাল মাছ, যে বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পারপাস সার্ভ করার জন্য ইলিশ মাছকে আমরা ব্যবহার করি। সো ইলিশ হচ্ছে এক ধরনের পলিটিক্যাল মাছ। মজা লাগলো শুনে, বেশ মজা লাগলো। কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন যে সরকার, সে সরকার যখন দায়িত্ব নিলেন, তখন আমাদের যিনি মৎস্য বিষয়ক উপদেষ্টা, তিনি বললেন যে ইলিশ আগে বাংলাদেশের মানুষ খাবে, তারপর সেটা রপ্তানি করা হবে। কিন্তু আমরা গত কদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সূত্রে আমরা জানতে যেটা পাচ্ছি, সেটা হলো যে ইলিশ প্রায় ৩,০০০ টন ইলিশ ভারতে এবারও যাচ্ছে। তো আসলে আমি একটু জানতে চাই যে আমাদের যিনি উপদেষ্টা মহোদয়া বলেছিলেন যে আগে দেশের মানুষ খাবে, তারপরে ইলিশ ভারতে যাবে, উনি কি এখনো খবর নিয়েছেন বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পেরেছে কিনা? কিংবা বাংলাদেশেও তো একটু দুর্গাপূজা উপলক্ষেই যাবে ভারতে ইলিশ। বাংলাদেশেও তো সনাতন ধর্মাবলম্বী অনেকে আছেন, একটা বিশাল সংখ্যক মানুষ আছেন যাদেরও পূজা একটা বিশাল বড় পার্বণ। তারা কি আসলে বড় ভালো মানের ইলিশটা কিনতে পেরেছেন? আসলে ইলিশ জাতীয় সম্পদ, আমাদের জাতীয় মাছ, কিন্তু খুবই কষ্টের সাথে বলতে হয় এখন যে ইলিশ মাছটার আসলে জাতীয় মাছ এই বিষয়টা আকিকা দিয়ে এখন নামটা চেঞ্জ করে ফেলা উচিত। ইলিশ মাছ এখন আর জাতীয় মাছ না। যে যে জাতি তার জাতীয় মাছের স্বাদ জানে না, আমার সন্তানকে আমি ইলিশ মাছের চেহারা চেনাতে পারি না, সেটা আসলে সেই ব্যর্থতাটা কার? আমার স্বল্প আয়ের, নাকি যেভাবে ইলিশ মাছেরও একটা সিন্ডিকেট গড়ে উঠেছে তাদের? এই ব্যর্থতাটা আসলে আমার জানার প্রবল ইচ্ছা যে আসলে এই ব্যর্থতাটা কার। এবং আমাদের আরেকজন উপদেষ্টা, পরিবেশ বিষয়ক উপদেষ্টা, তিনি বললেন যে যারা ওপাশ থেকে ইলিশ চাচ্ছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের পক্ষে ছিল, তারাও আন্দোলন করেছে, এই কারণে ইলিশ মাছ তাদের জন্য পাঠানো হচ্ছে। তো সেক্ষেত্রে ইলিশ মাছ আসলেই পলিটিক্যাল মাছ। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখনও তিনি টনকে টন ইলিশ, এরকম হাজার হাজার টন ইলিশ তিনি ভারতকে দিতেন, আম পাঠাতেন সময় মতো, আমের সময়। এখনও ইলিশ যাচ্ছে, ফারাকটা আসলে কি আমি বলবো না, এখনও সময় আসেনি। অনেকে বলেন যে এই তো আপা রাস্তায় এসছেন, এখনই বলবেন যে আগে ভালো ছিলাম। এখনও সময় আসেনি বলার মতো যে আগে ভালো ছিলাম, এখন খারাপ আছি। সুতরাং আমার মনে হয় যে ওয়েট করা উচিত। তবে এই ইলিশ রপ্তানির যে বিষয়টা, ঠিক এই সময়ে এসে এটা নিয়ে আসলে আমার দ্বিমত আছে। আমি এটা আসলে মানতে পারছি না। আপনাদের কার কি মতামত একটু জানাবেন। লাইভটা থাকবে, আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন নিশ্চয়ই। হেলাল উদ্দিন লিখেছেন, শোনা যাচ্ছে আপু, খুব ভালোবাসি তোমায়। অসংখ্য ধন্যবাদ হেলাল উদ্দিন, আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি। AKM আলমগীর কবির, হয়েছে রান্না করে দাওয়াত দিয়েন। আমি ইলিশ মাছ কিনতে পারিনি, কিন্তু শোনেন, আরও একটা পোস্ট দেখেছি, সেটা হলো কি কবির ভাই, একটা ছেলে বলছে যে আপনার তো আসলে তেলাপিয়া আর পাঙ্গাস খাওয়া মুখ, আপনি ইলিশের খোঁজ নিয়ে কি করবেন? তো আমি গতকাল বাজার যে করেছি, তেলাপিয়া এবং পাঙ্গাসই কিনেছি, আমি ইলিশ মাছ এখনো কিনিনি। কিনলে পরে রান্না করে আপনাকে খবর দেব। এরপর আরও একটি প্রশ্ন গতকাল মেসেঞ্জারে আমাকে আমার এক বন্ধু, কিংবা এমনিতেই প্রায়শই আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তারা প্রায় আমাকে একটা প্রশ্ন করে যে আপা, সাংবাদিকদের হাতে হাত করা কেন? সাংবাদিকরা হত্যা মামলার আসামি কেন? খুব মূল পয়েন্ট আজকে এটাই আসলে। সাংবাদিকদের হাতে কেন
হাতকড়া, তারা কেন হত্যা মামলার আসামি হচ্ছে? তাদেরকে আমি একটা উল্টা প্রশ্ন করি। সে প্রশ্নটা হচ্ছে, আপনি আগে বলেন সাংবাদিকের কেন 22টা ফ্ল্যাট থাকবে? সাংবাদিকের কিসের জন্য, একজন সাংবাদিক সে কিসের জন্য 500 টাকা, 600 টাকা কিংবা 1000 টাকা, 10,000 টাকা, মানে ক্ষেত্র বিশেষে তারা বিক্রি হয়ে যাবে? তারা কেন বিক্রি হবে? সাংবাদিকতা এমন একটা পেশা যেখানে আসলে বিক্রি হওয়ার সুযোগটা একেবারেই নাই। সেখানে যারা বিক্রি হয়ে যায় তাদের হাতেই হাতকড়া। এবং এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই যে একটা গণহত্যা হয়েছে, সেখানে কোনো না কোনোভাবে উস্কানি দাতা হিসেবেই তাদের নামগুলো মূলত আসছে। তো তাহলে তারাও তো হত্যাকারীর সামিলই হচ্ছে। আমি খুব একটা পার্থক্য দেখি না। আমাকে এখানে গালাইতে অনেকেই আসবেন, যে না, অনেকেই বলবেন যে আপনি ভুল বলতেছেন, যে কেন গণহারে ঢালাওভাবে কিসের জন্য তাদেরকে হত্যা মামলার আসামি করা হবে। তারা যে কাজগুলো করেছে আসলে সেটার কোনো প্রমাণ নাই। সেগুলো প্রমাণ আপনি পাবেন না সহজে খুঁজে, যে আমি ওই জায়গাতে উপস্থিত থেকে অমুককে খুন করেছি, সেই এটা পাবেন না, প্রমাণটা পাবেন না। কিন্তু আপনি এমন কিছু আচরণ করেছেন বা এমন কিছু উস্কানিমূলক কথা বলেছেন যে কথাগুলোতে উস্কানি নিয়ে আরেকজন মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং আপনি হত্যাকারীর দোষর। তো যারা হত্যাকারীর দোষর বা হত্যাকাণ্ডকে সমর্থন জুগিয়েছে কিংবা চুপ থেকেছে কিংবা কোনো কিছু বলেনি, তারা আসলেও হত্যাকারীর দোষর। তাদের হাতে হাতকড়া থাকবে না তো কি থাকবে ভাই? তাদেরকে নিশ্চয়ই ফুলের মালা দিয়ে কেউ বরণ করবে না, তাই না? যাদের হাতে হাতকড়া আপনি দেখছেন, একজন ফারজানা রূপা কিংবা একজন শাকিল আহমেদ, আমি যারা ধরা পড়েছে তাদের নামগুলাই বলি, একজন মোজাম্মেল বাবু, একজন শ্যামল দত্ত। এই মানুষগুলোর সাথে আমার প্রায়শই দেখা হয়েছে। এরা অনেক সময় আমার শোতেও এসছে, তারা গেস্ট হয়েছে, এবং আমি তাদের ঔদ্ধত্য দেখে, তাদের আচরণ দেখে, তাদের মন্তব্য দেখে আমি খুব অবাক হয়েছি যে এরা আসলে দেশটা সম্পর্কে কি চিন্তা করে, কিংবা তার পাশে বসে থাকা যে আরেকজন অতিথি আছে, সেই অতিথি সম্পর্কে তিনি আসলে কি চিন্তা ভাবনা করছেন, মানে তার চিন্তাটা কি, এটা দেখে আমি খুব অবাক হয়েছে এবং বিব্রত হয়েছে। কারণ আমি একজন সাংবাদিক। একজন শিক্ষককে যখন লাঞ্ছিত হতে হয়, আমার শোতে বসে একজন শিক্ষক, স্বনামধন্য শিক্ষক এবং খুবই ভালো মানের একজন শিক্ষক, তিনি শ্যামল দত্ত দ্বারা একদিন লাঞ্ছিত হলেন। লাঞ্ছিত মানে হচ্ছে অপমানিত হলেন। আমি খুব কষ্ট পেয়েছি, সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। তো এই সাংবাদিকগুলোর হাতে যখন আপনি হাতকড়া দেখেন কিংবা তাদেরকে বিভিন্ন মামলার আসামি দেখেন, এর মধ্যে আরও বেশ কয়েকজনের নাম এসছে, তারাও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তো আপনি তাদের হাতে হাতকড়া দেখবেন না কেন? তারা হত্যা মামলার আসামি কেন হবে না? সারাটা এই 16টা বছর ধরে আমি তো মনে করি যে শেখ হাসিনার সমর্থন যারা করেন, মানে খুব কাছের মানুষজন যারা, তার পরিবারের মানুষজন যারা, তারা যে পরিমাণ আওয়ামী লীগার ছিলেন, তার থেকে কয়েক গুণ বেশি আওয়ামী লীগার হচ্ছেন মোজাম্মেল বাবু, হ্যাঁ, কিংবা তার থেকে কয়েক গুণ বেশি আওয়ামী লীগার হচ্ছেন শ্যামল দত্ত। সুতরাং এইসব মানুষগুলোর হাতে অবশ্যই হাতকড়া থাকা উচিত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপু সাইফুল ইসলাম লিখেছেন, খুব সত্যি কথা আপু। সাইফুল ইসলাম ভাই, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। কর্মফল ভোগ করতেই হবে, এটাই সত্যি। অবশ্যই কর্মফল ভোগ করতে হবে, এখান থেকে আসলে কোনো নিস্তার নাই। আপনি যদি এখন ভাবেন যে আমি পট পরিবর্তন হচ্ছে, এখন বিএনপি নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার, একটা অন্যরকম সরকার আছে, আমি এখন ওদের হয়ে কথা বলি, সেটাও কখনো জায়েজ হতে পারে না, কিন্তু সেটাও কখনো জায়েজ হতে পারে না। আবার দেখেন যে এরপরে যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে, আমি বিএনপির ঘরানার হয়ে কথা বলছি, এটাও কখনো জায়েজ হতে পারে না। একটা গণমাধ্যম, এটা একেবারে নিরপেক্ষ হওয়া উচিত, যে দাবি সবসময় আমাদের ছিল, কিছু মানুষের ছিল, সবার ছিল না, কিছু মানুষের ছিল, যে একটা গণমাধ্যম, আমি কেন স্বাধীনভাবে কথা বলতে পারবো না? আমি কেন স্বাধীনভাবে কথা বলতে পারছি না? আমাকে কেন তো সমাধি করতে হচ্ছে? আমাকে কেন আমার বস লিখে দিবে যে কোন কোন প্রশ্ন করতে হবে, এই প্রশ্নের বাইরে যাওয়া যাবে না? কেন লিখে দিবে? যখন যেখানে এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি, আমি কিন্তু সেই জায়গা একেবারে নির্দ্বিধায় নির্লিপ্ত চিত্তে আমি ত্যাগ করেছি, কারণ সেটা আমার সত্তার সাথে যায় না। আমি মনে করি যে এরকম অনেক সাংবাদিক আছে যারা এই জিনিসটা সহ্য করতে পারে না। অনেকে হয়তো বা জীবন জীবিকার খাতিরে তারা দেখা যায় যে মেনে নিচ্ছে, কিন্তু
অকাহাতক আসলে কতক্ষণ মানা যায়, অনেকক্ষণ কিন্তু মানা যায় না, সব সময় মানা যায় না, একটা সময় না একটা সময় দেয়ালে পিঠ থেকে যায় এবং তখন আপনি রিয়াক্ট করবেন। তো সেক্ষেত্রে আসলে এই মানুষগুলোর হাতে হাত করা এবং খুব খুব অবাক লাগে যখন আপনারা কেউ কেউ আছে যখন ফারজানা রূপার হাতে কিংবা শাকিল আহমেদের হাতে, শাকিল আহমেদ কি করেছিল একটা মেয়েকে নিয়ে, সেই দুর্নীতির কথা, সেই পরিস্থিতির কথা কিন্তু আমরা জানি। এক ডাক্তার ত্রিনাককে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেটাও আমরা কিন্তু জানি। আমরা ফারজানা রূপার খবর জানি। আমরা জানি যে মুন্নি সাহা নামে যে সাংবাদিকটি আছেন, বিশাল আকারের সাংবাদিক, সেই সাংবাদিকের প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে হাত চুলকাতো তার নাকি, কারণ তার ওই সময়টা তার বিভিন্ন জায়গায় দখলবাজি, চাঁদাবাজি, বিভিন্ন যা থাকে না, আমরা ওটাকে কি বলি, ওই যে ই দিয়ে যায়, চাঁদা দিয়ে যায়, ওইটার জন্য তার হাত চুলকাইতো। কোনোদিন যদি না আসতো তার মাথা খারাপ হয়ে যেত। তার মানে এটা কি সংস্কৃতি এক সাংবাদিকরা তৈরি করেছে, যেটা আসলে আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, এই সাংবাদিকগুলোর কারণেই কিন্তু আজকে সাংবাদিকতা একটা পেশা, মহৎ পেশা, মহান পেশা, সে পেশাটা কলুষিত হয়েছে ভাই, সরি টু সে, এটা হয়েছে। এবং আমাদের পরবর্তী প্রজন্ম, বিশেষ করে আমি আমার সন্তানকে কখনো এনকারেজ করি না যে তুমি সাংবাদিক হবা। একে তো পেটে ভাত নাই যদি তুমি সৎ হও, আর দ্বিতীয়ত তুমি অসৎ হতে পারবা না, অসৎ হতে হলেও তোমার হাতে হাত করা পড়বে, কাজে তোমার দরকার নেই সাংবাদিক হওয়ার। আমি নিজের সন্তানকে এই কথা বলি। মামুনুর রশিদ বেলালি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বেলালি ভাই, কেমন আছেন? সাইফুল ইসলাম ভাই আবার লিখেছেন, যারা আসলে ফায়দা লুটার জন্য নিজেকে নিজের দলীয় বৃত্তিতে নিয়োজিত করেছে তারা তাদেরকে বিকিয়ে দিয়েছে, যারা টাকার কাছে পেশাকে বিকিয়ে দিয়েছে, আপনি আমাকে বলতে পারেন যে একজন সাংবাদিকের ঢাকা শহরে কেন 22টা ফ্ল্যাট থাকবে? একটা মানুষের বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য কতগুলি বাসা দরকার হয়। যাবেন তো ভাই 3.5 হাত মাটির নিচে নাকি, এর বাইরে তো আপনারা যাওয়ার জায়গা নাই, ওখানেই যেতে হবে আপনাকে। তাইলে আপনার এই যে আমি বলছি যে 22টা ফ্ল্যাট, এর বাইরেও কত আছে, অনেকে তো নিয়ে পগার পার হইছে, এটাও তো আমরা সবাই জানি, তাই না? তো সেক্ষেত্রে আপনি মানে যখন কেউ কাঁদে, যখন কেউ খুব কষ্ট পায় যে সাংবাদিকরা কেন নির্যাতিত হচ্ছে, সাংবাদিকরা কেন এই ঝামেলার মধ্যে পড়ছে, ভাই 16টা বছর নানা রকমের সুবিধা নিয়েছো, নানা রকমের আবদার করেছো, সেগুলা আমরা দেখেছি, শাড়ির রঙের থেকে শুরু করে লিপস্টিক কালারের পর্যন্ত সবকিছুর তোষামোদি করেছো, সবকিছু চামচামি করেছো। সেই মানুষগুলা তোমরা আসলে সাংবাদিকতা কোথায় করেছো? সাংবাদিকতা করলে না সাংবাদিকতার পুরস্কার তোমরা পাবা। আনন্দ জামান ভাই লিখতেছেন, মোজাম্মেল বাবু আর শ্যামল দত্তকে এক মনে হয়েছে আপনার? ওনারা যাই বলে থাকুক বা লিখে থাকুক, তার জন্য কি হাত করা পড়াকে স্বাভাবিকভাবে দেখছেন? মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে এক মনে হয়েছে আপনার? ভাই শোনেন, একটা কথা বলি, খুব কাছ থেকে দেখেছি। হ্যাঁ, মোজাম্মেল বাবুর চরিত্র সম্পর্কে জানা আছে, হ্যাঁ, এবং শ্যামলদার অধ্যত্ব সম্পর্কে আমার জানা আছে। সো আমি দুজনকে বলবো যে চারিত্রিক বিশ্লেষণে কে কিরকম তা জানি না, মোজাম্মেল বাবু হচ্ছে লুচ্চা আর শ্যামল দত্ত হচ্ছেন দুর্নীতিপরায়ণ, এটা হচ্ছে দুজনের ফারাক। আর হচ্ছে ওনারা যাই বলে থাকুক বা লিখে থাকুক, তার জন্য কি হাত করা পড়াকে স্বাভাবিকভাবে দেখছেন? অবশ্যই একজন সাজাপ্রাপ্ত আসামি হাত করা পড়বে, এটাই স্বাভাবিক। বরং এদেরকে যে নিয়ে যাওয়া হচ্ছে ঠিকঠাক মতো, এটাই তো অনেক। অবশ্যই এই যে এখন আপনি বলতেছেন যে এটা কি কেন হাত করা পড়াবেন? একজন অপরাধীকে হাত করা কেন পড়াবেন? আমি যদি একটা অপরাধ করে থাকি, আজকে আমি যদি এমন কিছু করে থাকি যেটার জন্য আমার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আমার দেশ অস্থির হচ্ছে, এবং সেটা আমি ইন্টেনশনালি করছি, আমি একেবারে স্বাভাবিক সুস্থ মস্তিষ্কে আমি মানুষের মধ্যে সেই বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তার মানে কি আমি রাষ্ট্রদ্রোহিতার কাজ করছি। সেই রাষ্ট্রদ্রোহী মানুষের আসলে আমার মনে হয় যে এরকম শাস্তি হওয়াই উচিত। আনন্দ জামান লিখছেন, সাংবাদিকতা ভাই খুব মারাত্মক একটা পেশা। কোনো দিক থেকেই মানে আসলে পক্ষপাত দুষ্ট হওয়া এখানে যায় না একেবারে। যারা হয়ে যায়
তারা আসলে শেষ পর্যন্ত পরিণতিটা এরকমই হয়। এটাই স্বাভাবিক, কারণ আপনি একজন অপরাধী। কেমনভাবে অপরাধী? আপনি হয়তো বা গুলি চালিয়ে একজন মানুষকে মারেন নাই, অথচ আপনি তার পরের দিনই ছেপে দিলেন যে আবু সাঈদের মৃত্যু হয়েছিল কি ইট পাটকেল নিক্ষেপ থেকে আবু সাঈদের মৃত্যু হয়েছিল। এইটা লেখার অধিকার আপনার নাই যতক্ষণ পর্যন্ত একটা তদন্ত চলছে, যতক্ষণ পর্যন্ত একটা বিষয় নিয়ে দেশ গরম হয়ে আছে। আপনি এটা লিখতে পারেন না। অনেক পত্রিকা এটাও লিখে দিল, অনেক জায়গাতে এরকম মানে এজাহারে এরকমও লেখা হলো। তো এই বিষয়গুলো তো আমাদের আছে না, এবার এই বিষয়গুলো তো আমাদের আছে, আমরা তো দেখতে পাচ্ছি। প্রত্যেকটা প্রেস ব্রিফিংয়ে কি হয়েছে আমরা সেটা দেখেছি। প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকে এসে আমার কাছে তো মনে হয় যে শেখ হাসিনা নিজেও এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট বিব্রত হতো। এত বেশি তেল আসলে কেউ সহ্য করতে পারে না। এটা তো আপনি নিশ্চয়ই আনন্দজামান, আপনি নিশ্চয়ই অস্বীকার করতে পারেন না যে আমাদের সাংবাদিকরা তেলের ডিব্বা নিয়ে এসব প্রেস কনফারেন্সের মধ্যে ঢুকতো। এবং সবচেয়ে বড় কথা, আপনি বলছেন আমি এত উত্তেজিত কেন হব, বা আমার এত উত্তেজনা, আমি কেন এত খেপছি। এই সব মানুষগুলোর জন্য আমরা হচ্ছে কি আজকে সাধারণ মানুষ আমাদেরকে দালাল বলে, সাধারণ মানুষ আমাদেরকে সাংঘাতিক বলে, সাধারণ মানুষ আমাদেরকে হাম্বাদিক বলে, অনেকগুলো বিশেষণে বিশেষায়িত করে ফেলেছে মানুষজন আমাদেরকে। কিন্তু আমি মানে খুবই কষ্ট পাই তখন যখন একজন সাংবাদিক শুনলে পরে মানুষ হাসাহাসি করে, হ্যাঁ, কিংবা সাংবাদিক শুনলে পরে মানুষ আচ্ছা দেন না 50,000 টাকার একটা দেন, কি বলে খামধরায় দেন, চুপ করে যাবে, এই সমস্ত যখন কথা বলে তখন আসলে আমার নিজের কাছে খুব কষ্ট লাগে। আমি জানি যে আমার মতো যারা আছে মানে এই যে ফকিন্নি ঘরানার, মানে এদের কিছু নাই, এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট এদের কিছু নাই। এরা তেমন কিছু করতে পারেনি জীবনে, তেমন কিছু করে নাই লাইফে, ওদের গাড়ি নাই, ওদের বাড়ি নাই, হ্যাঁ, ওদের খারাপ লাগে বলে ওরা ওই জায়গাটাতে পড়ে আছে এখন পর্যন্ত। হ্যাঁ, এখন অনেকেই অনেক রকমভাবে দেখতে পারেন, অনেকেই অনেক রকমভাবে বলতে পারেন, বাট এই যে সাংবাদিকের হাতে হাত করা কেন, প্রশ্নটি আমাকে যে বন্ধুটি করেছিলেন তিনিও আছেন আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে এটাকে খুব বেশি অস্বাভাবিক মনে হয় নাই। মোজাম্মেল বাবু কিংবা শ্যামল দত্ত কিংবা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আপনারা নিশ্চয়ই জানেন যে ওনার নামেও 3টা কেস হয়ে গেছে, হত্যা মামলাতে আবার। তো সেক্ষেত্রে কেন হচ্ছে হত্যা মামলাগুলো তাদের নামে? তারা হত্যার উস্কানি দিয়েছে নিশ্চয়ই, এজন্যই তাদের নামে হত্যা মামলা হচ্ছে। হ্যাঁ, হত্যা মামলার আসামি তার হাতে হাত করা থাকবে, এটাই স্বাভাবিক। একটা 17 বছরের ছেলে তার হাতে তার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়াটা নিশ্চয়ই আপনারা কখনো করেন না, সমর্থন করেন না, নিশ্চয় কখনো সমর্থন করেন না। তাহলে এই বুড়া মানুষগুলোর হাতে হাত করা কিংবা তাদের হাতে যখন দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে তখন কেন আমাদের এত লাগছে কেন? কারণ তারা শিক্ষিত, কারণ তারা অনেক বড় জায়গাতে থাকে, তারা অনেক উঁচু মহলের মানুষ, একসময় দেশ শাসন করেছে, একসময় পাশে বসা একটা বিশ্ববিদ্যালয়ের বর্ষিয়ান একজন শিক্ষক, সে শিক্ষককে মারতে উদ্যত হয়েছে কিংবা তাকে রীতিমতো ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। খুব কাছ থেকে দেখেছি ভাই, হ্যাঁ, খুব কাছ থেকে দেখেছি বলেই এই মানুষগুলোর চরিত্র সম্পর্কে জানি। এবং যখনই আমি শুনি যে দু একটা ধরা পড়ছে তখনই আমি আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এদের কি বিচার হবে জানি না আমি, আর 2 দিন পরে হয়তোবা বের হয়ে যাবে, কারণ হত্যা মামলাতে হয়তোবা টিকবে না, মেরিটে হয়তোবা টিকবে না, বের হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই যে ধরে নিয়ে যাচ্ছে, এই যে একটা শিক্ষার দরকার ছিল, এই শিক্ষাটা যদি হয় তাহলে মানুষ হবে, আর যদি শিক্ষা না হয় তাহলে কোনোদিন মানুষ হবে না। বিষয়টা হচ্ছে এরকম। আমার অফিস যাওয়ার সময় হয়েছিল, ইলিশ কেন ভারত যাবে এই প্রসঙ্গটি নিয়ে আসলে আলোচনা শুরু করেছিলাম। ইলিশ কেন ভারত যাচ্ছে, ইলিশের পাখাও নাই, ইলিশের ভিসাও নাই, তারপরও ইলিশ প্রতি বছরই টনকে টন ভারত চলে যায়। তবে যারা এই ডিসিশনটা নিচ্ছেন আমার মনে হয় যে তারা আসলে আরও একটু চিন্তা করবেন যে দেশের মানুষের যে রপ্তানির বিষয়টা আর কদিন পরে করা যেত কিনা, দেশের মানুষের ভাগ্যে ইলিশ জুটেছে কিনা, সেটা নিশ্চয়ই সবাই একটু
চিন্তা করে দেখবেন, চিন্তা করে দেখে তারপরে হয়তোবা ডিসিশনটা আপনারা নেবেন। আপনারা অনেক অভিজ্ঞ, অনেক যোগ্য, অনেক প্রাজ্ঞ, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো ভেবে দেখবেন। আজকে সময় নাই, আমার শো আছে, সময় থাকলে নিশ্চয়ই আরও অনেকক্ষণ কথা বলা যেত, আরও অনেকের মতামত নেওয়া যেত। যারা লাইভের জন্য রিকোয়েস্ট করেছিল তারা ঠিক এই সময়ে হয়তো বা বাসায় পৌঁছাতে পারেনি, এ কারণে দেখা হলো না। নিশ্চয়ই দেখা হবে, খুব শিগগিরই দেখা হবে। সঙ্গে থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।